হয় বাবা, ঠিক আছে? প্রত্যেকটা ক্লাসেই পড়ানো পিডিএফ দেওয়া হয়। আচ্ছা, আরেকটা জিনিস আমি যদিও গ্রুপে বলে দেবো, আমি আগে থেকে তোমাদেরকে শুনিয়ে রাখলাম। সানডে সানডে ক্লাসটা আছে কি তোমার রবি মানে রাতের বোধে সকালে হবে, হ্যাঁ সকালে হবে, সকালে 7টা থেকে হবে সানডে মক টেস্টের ক্লাসটা। কারণ আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, আমাকে যেতে হবে, তো বাইরে যেতে হবে একটু। তো সেই জন্য হচ্ছে কি সানডের ক্লাসটা রাতের বদলে সকাল 7টায় হবে, ঠিক আছে? আমি গ্রুপে লিখে দেবো, তাও তোমাদেরকে আগে থেকে বলে রাখলাম। আমি কালকে রাতেই দিয়ে দেবো, আমি কালকে রাতে দিয়ে দেবো, তোমরা তোমাদের টাইম মতন করে নেবে। কারণ আমি বুঝতে পারছি একটু একটু দেখো, ক্লাস কামাই করা থেকে তোমরা বলো আমাকে, ক্লাস কামাই করা থেকে যদি ক্লাসটা করে দেওয়া তো ভালো নাকি? আমি যদি ক্লাসটা মিস করে দিই তাতে ক্লাসটা করে দেওয়া তো ভালো। আমি ওই সময়টা থাকতে পারছি না, বুঝতে পারলে, আমি বাইরে যাবো। তো সেক্ষেত্রে এই জন্য হচ্ছে কি তোমাদেরকে বলে রাখলাম, ক্লাস কামাই করা থেকে ক্লাস করিয়ে দেওয়াটা ভালো। আমি কালকে কালকে দিয়ে দেবো, কালকে দিয়ে দেবো। হুম, কালকে দিয়ে দেবো, 7টা থেকে হবে, সানডে 7টা থেকে হবে। যার সমস্যা থাকবে তোমরা রেকর্ডিং দেখে নেবে, ঠিক আছে? যার সমস্যা থাকবে তোমরা রেকর্ডিং দেখে নেবে, ঠিক আছে? হবে না বাবা, মন্ডে হচ্ছে কি মানে সানডে মন্ডে দুদিন হচ্ছে কি আমি কাজে যাবো আর কি, মানে সানডে তোমাদের ক্লাস নিয়েই আমি বেরিয়ে যাবো, সানডে তোমাদের ক্লাস নিয়ে আমি বেরিয়ে যাবো, দিয়ে মন্ডে হচ্ছে কি তোমার সন্ধ্যার দিকে, ইভিনিং এর দিকে ফিরবো আমি, ঠিক আছে? আমার কাজ আছে। দেখো, আমি চেষ্টা করছি কালকে তোমাদেরকে সন্ধ্যার দিকে আমি কোশ্চেন দিয়ে দেবো, ঠিক আছে? কালকে সন্ধ্যার দিকে দিয়ে দেবো, ঠিক আছে? কালকে সন্ধ্যাবেলার দিকে আমি দিয়ে দেবো, ঠিক আছে? দেখো, এবার আমরা পড়বো কি গেমেটোজেনেসিস, ঠিক আছে? গেমেটোজেনেসিস, তো দেখো গেমেটোজেনেসিস কাকে বলে? তোমরা জানো যে গেমেট তৈরির যে প্রসেস তাকে আমরা গেমেটোজেনেসিস বলি। গেমেট বলতে কি না, তোমরা জানো স্পাম কিংবা ওভাম, তাই না? মেলদের ক্ষেত্রে স্পাম তৈরি হয়, ফিমেলদের ক্ষেত্রে ওভাম তৈরি হয়। এবার এই গেমেট দেখো গেমেটোজেনেসিসকে ভাগ করেছে, একটা স্পার্মাটোজেনেসিস, একটা উজেনেসিস। স্পার্মাটোজেনেসিসে কি হয়? স্পাম তৈরি হয়, উজেনেসিসে ওভাম তৈরি হয়। তো প্রথমে আমরা পড়বো কি স্পার্মাটোজেনেসিস। তো স্পার্মাটোজেনেসিসের ডেফিনেশন তোমরা জানো যে স্পার্মাটোগোনিয়াম সেল থেকে, স্পার্মাটোগোনিয়াম থেকে একদম স্পার্মাটোজোয়া তৈরি যে প্রসেস, এটাকে আমরা কি বলছি না স্পার্মাটোজেনেসিস বলছি। তাহলে স্পার্মাটোগোনিয়াম থেকে স্পার্মাটোগোনিয়াম 2n, সেখান থেকে স্পার্মাটোজোয়া n, তাহলে মানে স্পার্মাটোগোনিয়াম থেকে পরিণত শুক্রাণু বা স্পার্মাটোজোয়া তৈরির যে প্রসেস সেটাকে আমরা কি বলছি? তাকে আমরা বলছি কি, আমরা বলি যে স্পার্মাটোজেনেসিস। এবার এই স্পার্মাটোজেনেসিসের ক্ষেত্রে তোমরা জানো যে পুরুষদের ক্ষেত্রে টেস্টিসের যে সেমিনিফেরাস টিউব থাকে, ঠিক আছে? সেখানে আমরা দেখতে পাই। তো এর কিছু স্টেপ রয়েছে বা ধাপ রয়েছে, যেগুলোকে আমরা কি বলি? 4টি ধাপ। একটা মাল্টিপ্লিকেশন, একটা গ্রোথ ফেজ, একটা ম্যাচুরেশন, একটা তোমার স্পার্মাটোগোনিয়াম। কি হয় না, তোমরা জানো যে এই যে সেমিনিফেরাস টিউবের মধ্যে কি থাকে না, তোমার স্পার্মাটোগোনিয়াম থাকবে, স্পার্মাটোগোনিয়াম। তো এটা কি বলা হয়? এটা একটা ডিপ্লয়েড, তাই না? এটা ডিপ্লয়েড। তো প্রথমে এখানে কি হয় দেখো, মাইটোসিস হয়। মাইটোসিস এটাকে বলা হয় মাল্টিপ্লিকেশন ফেজ। তাহলে কি হবে মাইটোসিসের ক্ষেত্রে? তোমরা জানো যে এখানে মাইটোসিস মানে 2n সেল থেকে 2n12 তৈরি হবে, তাই না? 2n থেকে 2n12 তৈরি হবে। এবারে এই যে 2n তৈরি হয়ে গেল, তাহলে এটাই হয়ে যাবে কি না, তোমার হচ্ছে কি প্রাইমারি স্পার্মাটোসাইট, প্রাইমারি স্পার্মাটোসাইট। তারপরে কি হয় না, তারপরে তোমরা জানো এই প্রত্যেকটা প্রাইমারি স্পার্মাটোসাইট এ কি করে না, এখানে হচ্ছে মিওসিস হবে। প্রথমে হবে কি মিওসিস, মানে মিওসিস 1 হবে। তাহলে মিওসিস 1 হলে কি হবে? এনএন তৈরি হয়ে যাবে। এইগুলোকে কি বলা হবে না, সেকেন্ডারি স্পার্মাটোসাইট। এগুলোকে কি বলা হচ্ছে কি না, সেকেন্ডারি স্পার্মাটোসাইট। তারপরে কি করবে না, এখান থেকে আবার কি হবে না, মিওসিস 2 করবে। মিওসিস 2 করলে তাহলে কি হবে? এখান থেকে দুটো এন, এখান থেকে দুটো এন তৈরি করবে। তাহলে এটাকে আমরা কি বলবো না, স্পার্মাটিড। এগুলো কি বলবো আমরা? স্পার্মাটিড। আর এই স্পার্মাটিড গুলো কি করে না, সার্টোলি বলে একটা সেল থাকে, সার্টোলি সেল, ঠিক আছে? সেল, সেখান থেকে পুষ্টি নিয়ে এরা কি করবে? এরকম করে 4টা স্পার্মাটোজোয়া তৈরি করবে। দিস আর দ্য স্পার্মাটোজোয়া, স্পার্মাটোজোয়া, ঠিক আছে? দেখো তাহলে কি বললাম, তাহলে প্রাইমারি স্পার্মাটোসাইট সে কি করছে দেখো, মিওসিস 1, যে সেকেন্ডারি স্পার্মাটোসাইট, তারপরে স্পার্মাটিড, স্পার্মাটোজোয়া, তাই না? আমাদের হিউম্যানের ক্ষেত্রে যদি তোমরা দেখো, তাহলে প্রাইমারি স্পার্মাটোসাইট কি হবে? 44A প্লাস XY, তাহলে এখান থেকে দেখো 22A প্লাস X, আবার এদিকে 22A প্লাস Y, ঠিক আছে? সেখান থেকে এখানে 22A প্লাস X, 22A প্লাস X,
এখানে 22 এ প্লাস ওয়াই 22 এ প্লাস ওয়াই তৈরি করবো। ঠিক আছে, দেখো তাহলে এই যে দেখতে পাচ্ছ তাহলে একটা স্পার্মাটো প্রাইমারি স্পার্মাটোসাইট থেকে চারটা কিন্তু স্পার্মাটো জোয়া তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা কে বুঝতে পারে না বলো দেখি। দেখো এখানে তাই বলছি, দেখো যে প্রথমে দেখো গ্রোথ মাল্টিপ্লিকেশন ফেজে স্পার্মাটোগোনিয়া সংখ্যা বৃদ্ধি করছে, গ্রোথ ফেজে দেখো স্পার্মাটো প্রাইমারি স্পার্মাটোসাইট তৈরি হচ্ছে, তারপরে দেখো ম্যাচুরেশন ফেজে দেখতে পাচ্ছি যে দুটো ঘটছে, একটা মিওসিস 1 মিওসিস 2। মিওসিস 1 দেখো দুটো তোমার হচ্ছে কি সেকেন্ডারি স্পার্মাটোসাইট তৈরি করছে দেখো, আর যেটা সেকেন্ড মিওসিসের মধ্যে চারটা স্পার্মাটিড তৈরি করছে। এই স্পার্মাটিড কি করছে দেখো স্পার্মিওজেনেসিসের মাধ্যমে দেখো ম্যাচিওর স্পার্ম, যেটাকে আমরা কি বলি স্পার্মাটোজোয়া, স্পার্মাটোজোয়াতে তৈরি করছে। তো তার জন্য কি লাগে, পুষ্টি লাগে, সেই পুষ্টিটা কে দেয়, স্টার্টলি সেল দেয়। বলো বুঝতে পারলে কিনা বলো, যদি কারোর বুঝতে সমস্যা থাকে তাহলে বলতে পারে, যদি কারোর বুঝতে সমস্যা থাকে বলতে পারে, বলো বলো কে। যদি ও লোকে হয় তাহলে সিসি বলে লিখো, যদি ও লোকে হয় তাহলে সিসি বলে লিখো। চলো এবার দেখো, এবার দেখো তাহলে এবার হচ্ছে দেখো উজেনেসিস। উজেনেসিসের ক্ষেত্রে উজেনেসিসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, সে একইভাবে মহিলাদের ক্ষেত্রে ওভারির মধ্যে ওভারিয়ান ফলিকল থাকে। তো সেই ওভারিয়ান ফলিকলের মধ্যে কি থাকবে না উগোনিয়াম থাকবে, উগোনিয়াম। ঠিক আছে, উগোনিয়াম থাকবে, উগোনিয়াম। এটাও কি হবে ডিপ্লয়েড প্রকৃতির হবে, তাই না। এবার কি হয়, এখানে তিনটি ফেজ হয়, একটা আছে মাল্টিপ্লিকেশন, একটা গ্রোথ, একটা আছে ম্যাচুরেশন। তো তোমরা নিশ্চয়ই সবাই পড়েছো, ঠিক আছে, সবাই পড়েছো তোমরা যে কি হয় বলে দেখি। প্রথমে উগোনিয়াম, উগোনিয়াম এটা 12, এখানে প্রথমে মাইটোসিস হয়, মাইটোসিস হয়। মাইটোসিস হলে তাহলে কি হবে, এখানে টাইপ এ আর টাইপ বি তৈরি করে, এখানে এটাও 2n তৈরি করবে, এটাও 2n তৈরি করবে। তোমরা জানো যে টাইপ বিটা নিউট্রিয়েন্টের অভাবে নষ্ট হয়ে যায়, টাইপ এটা অ্যাক্টিভ থাকে, যেটা অ্যাক্টিভ থাকে তাকে আমরা কি বলি প্রাইমারি প্রাইমারি উসাইট বলি আমরা, প্রাইমারি উসাইট। এবারে কি করবে, এখানে মিওসিস হবে, মিওসিস হবে, মিওসিস 1 হবে। মিওসিস 1 হলে তাহলে কি করবে না, একদিকে আসবে তোমার হচ্ছে কি এন, আর একদিকে এন, একটা হয়ে যাবে সেকেন্ডারি স্পার্মাটোসাইট, সেকেন্ডারি স্পার্মাটোসাইট, আর এটা হচ্ছে আমার ফার্স্ট পোলার বডি, পোলার বডি। ঠিক আছে, এবারে তারপরে কি হয় না, এই যে সেকেন্ডারি স্পার্মাটোসাইট এ আবার মিওসিস করবে, এ আবার মিওসিস করবে। ঠিক আছে, তাহলে এটা মিওসিস 2, তাহলে কি হবে এখান থেকে এন এন তৈরি হবে, এখান থেকে এন এন তৈরি হবে। দেখো এই যে সেকেন্ডারি স্পার্মাটোসাইটের এই এনটা এটাই হয়ে যাবে উসাইট, আর বাকি এই তিনটা হয়ে যাবে কি পোলার বডি, পোলার বডি। ঠিক আছে, তাহলে একবার দেখো উজেনেসিস হলে একটা উসাইট তৈরি করছে, আর আর তিনটে হচ্ছে কি তোমার পোলার বডি তৈরি করছে, পোলার বডি তৈরি করছে। বুঝতে পারলে, তাহলে এটা তোমরা পড়েছো, তাহলে এটা তোমরা পড়েছো না। পোলার বডি ফাংশনাল হয় না, পোলার বডি হচ্ছে নিষ্ক্রিয়। ঠিক আছে, নন ফাংশনাল, পোলার বডি হচ্ছে কি তোমার নন ফাংশনাল। কেমন, পোলার বডি হচ্ছে নন ফাংশনাল। তো সেক্ষেত্রে তাহলে তোমরা দেখতে পাচ্ছ যদি আমরা এটা যদি আমাদের আমাদের ফিমেলের সাপেক্ষে মানে হিউম্যানের সাপেক্ষে করি, তাহলে কি দেখতে পাবো, তাহলে এখানে দেখতে পাচ্ছ যেটা প্রাইমারি উসাইটটা তোমার হচ্ছে কি 44A প্লাস হচ্ছে কি XX থাকবে, সেকেন্ডারিটা পেয়ে যাবে 22A প্লাস X হয়ে যাবে, তাই না। এগুলো যেভাবে তোমরা জানো। ঠিক আছে, চলো এবারে এখানে কিছু ইনফরমেশন আছে বাবা, দেখে নাও। এই যে বলছে যে যখন ম্যাচুরেশন হয় তখন দেখো মিওসিস 1 যখন হচ্ছে তখন কি হয় না, একটি বড় সেকেন্ডারি উসাইট তৈরি করে, আর একটা আছে কি ছোট পোলার বডি তৈরি করে। খুব ভালো কথা, খুব ভালো কথা। এবারে কি করে যখন মিওসিস 2 তে যাচ্ছে, বলছে যে দ্বিতীয় ডিম্বাণু মিওসিস 2 শুরু করলেও মেটাফেজ 2 থেকে আটকে থাকে। কোথায় আটকে থাকে, এটা মনে হয় তোমাদের আগের দিন এটা কোশ্চেন প্র্যাকটিস করা হচ্ছিল না, সম্ভবত মডেল কোশ্চেন পেপারে এই ধরনের কোশ্চেন ছিল। তো সেখানে তোমরা বলছিলে যে স্যার এটা কি হবে, তো আমি বলছিলাম মেটাফেজ 2 তে আটকে থাকবে। কেন আটকে থাকবে না, যতক্ষণ না পর্যন্ত স্পার্ম এসে ওই ওভামকে না ফার্টিলাইজ করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই মেটাফেজ 2 কিন্তু থেকেই নষ্ট হয়ে যায়। ঠিক আছে, তাহলে মিওসিস 2 এর কোন ফেজে আটকে থাকে না, মেটাফেজ 2 তে আটকে থাকে। ওকে, তো সেক্ষেত্রে তোমরা জানো, তাহলে মনে রাখবে যে যখন হচ্ছে কি তোমরা পড়েছো যে যখন হচ্ছে কি যে এই যে যখন হচ্ছে বলছে গ্রোথ ফেজ প্রাইমারি উসাইট গঠিত হয়, ভ্রূণ অবস্থায় থেকে যায় কোথায় না মিওসিস 1 এ থেকে যায়। ঠিক আছে না, যখন হচ্ছে কি ভ্রূণ অবস্থায় কোথায় থেকে যায় মিওসিস 1 এ। এবারে এই যে মিওসিস 1 টাকে ওভারকাম করছে কখন, এই যে ঘটনাগুলিগুলো কখন হচ্ছে পিউবার্টি, যখন তার হচ্ছে কি মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হচ্ছে, তাই না। তখন কিন্তু হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাকি এই প্রাইমারি উসাইট থেকে তোমার হচ্ছে কি প্রাইমারি তোমার হচ্ছে কি উসাইট থেকে আবার ডিভিশনটা শুরু হচ্ছে, তাই না। প্রোফেজ 1 এ তোমার হচ্ছে কি আটকে থাকছে। এবারে সেটা আমরা দেখতে পাচ্ছি যখন এখানে তোমার হচ্ছে কি সেই
পিউবার্টিতে যাচ্ছে তখন হচ্ছে বাকি আমরা সেকেন্ডারি সাইট তৈরি হচ্ছে, কিন্তু সেই সেকেন্ডারি সাইটটা আবার মিওসিস 2 এর মেটাফেজ 2 তে আটকে থাকে যতক্ষণ না পর্যন্ত হচ্ছে কি সে স্পার্মে দেখা পাচ্ছে। স্পার্ম দেখা পেলে তবে গিয়ে সেখান থেকে আমরা কি দেখতে পাবো না একটা সেকেন্ডারি স্পার্মাটোসাইট থেকে একটা আছে উসাইট আর একটা আছে তোমার কি তৈরি করবে না পোলার বডি, এটাকে সেকেন্ড পোলার বডি বলি, তাই না? সেকেন্ড পোলার বডি। তো এইগুলো হচ্ছে মনে রাখবে, ঠিক আছে? এইগুলো মনে রাখবে, এগুলো থেকে পরীক্ষা আসে। এবার দেখো এটা স্পার্মের স্ট্রাকচার, ঠিক আছে? তাহলে স্পার্মাটোজেনেসিসের মাধ্যমে স্পার্ম তৈরি হয়। তো সেই স্পার্মের সাইজ হচ্ছে কত হয় না প্রায় অ্যাপ্রক্স 60 মাইক্রোমিটার। তিনটি অংশ থাকে, কি কি? একটা দেখতে পাচ্ছ নিউক্লিয়াস, সরি একটা যাকে হেড বা মাথা, এটা মিডিল পিস আর একটা তোমার টেল। এই তিনটি অংশ নিয়ে আমাদের স্পার্মটা তৈরি হয়, মানে স্পার্মের গঠন হয়। তো সেক্ষেত্রে এই হেড যেটা বলছে নিউক্লিয়াস ঘনভাবে তোমার হচ্ছে কি থাকে এবং হ্যাপ্লয়েড ডিএনএ, অ্যাক্রোজোম বলছে গোলগি বডি থেকে তৈরি এই যে হায়ার নিউরোনিডেজ, অ্যাক্রোসিন এনজাইম থাকে ডিম্বাণু জনাপিলুসটা ভেদ করতে সাহায্য করে, ঠিক আছে? তাহলে একটা হচ্ছে তোমার বা সন্দীপন দেখতে পাচ্ছ, সন্দীপন কেমন পড়াশোনা করছে দেখো। সন্দীপন ভালো পড়াশোনা করছে, কি করে বুঝলাম আমি সন্দীপন ভালো পড়াশোনা করছে? কারণ এই যে অংশটা এডিটেড করা হয়েছে, এই যে ম্যাচুরেশন ফেজটা শুধু দুটো যে ফেজটা ভাগ করা ছিল না এমনি টানা ছিল, আমি দুটো ভাগ করে লিখেছি যে মিওসিস 1 এ কি হয় আর মিওসিস 2 তে কি হয়। এই জিনিসটা এডিটেড আর কি, মানে যোগ করা হয়েছে, এড করা হয়েছে, এড করা হয়েছে। তো দেখো কেউ বলতে পারলো না, একমাত্র হচ্ছে সন্দীপন বলে দিচ্ছে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমি এইখান থেকে বুঝতে পারলাম যে সন্দীপন পড়াশোনা করছে, তাই না? সন্দীপন পড়াশোনা করছে। যাই হোক, দেখো এবার দেখো তাহলে তিনটি অংশ নিয়ে গঠিত হচ্ছে। একটা দেখো, একটা তোমার হেড, একটা মিডিল পিস আর একটা তোমার টেল বা লেজ, ঠিক আছে? তো সেক্ষেত্রে যেটা হেড বলছে দেখো আমরা দেখতে পাচ্ছি সেখানে অ্যাক্রোজোম থাকবে, ঠিক আছে? এটা খুঁজে পাচ্ছি না, কি খুঁজে পাচ্ছ না? কি খুঁজে পাচ্ছ না বাবা? এটা খুঁজে পাচ্ছ না মানে পিডিএফটাই খুঁজে পাচ্ছ না নাকি? পিডিএফটাই খুঁজে পাচ্ছ না অর্ক? এই অর্ক কি খুঁজে পাচ্ছ না? দেখো তো তোমরা দেখতে পাচ্ছ তাহলে এখানে দেখো এবার বলছে হেড এবং মিডল পিস এবং টেল। তাহলে হেডে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্রোজোম বলে একটা অংশ থাকে টুপির মতন, যেখানে হাই নিউরোনিডেজ এবং অ্যাক্রোসিন এনজাইম থাকে। এটা জোনা পেলুসি থাকে। জোনা পেলুসিটা কি জিনিস আমি পরে বলছি, হ্যাঁ? ডিমারুর যে ওয়ালটা থাকে না, জোনা পেলুসিটা, ঠিক আছে? করোনা রেডিয়েটা তারপর জোনা পেলুসিটা এই লেয়ার হচ্ছে থাকে, তাকে আমরা জোনা পেলুসিটা বলছি। আর মিডল পিস বলছে দেখো যেখানে সেন্ট্রিওল থাকে আর মাইটোকন্ড্রিয়া থাকে, মাইটোকন্ড্রিয়াল সিট থাকে যেখানে এটিপি সিনথেসিসে কাজে লাগে। টেল থাকছে, টেলে ফ্লাজেলাম থাকে আর মাইক্রোটিবিউল 9+2 ওরিয়েন্টেশনে সাজানো থাকে। এটা বেসিক্যালি কি করে সাঁতারের জন্য মানে সুইমিং করার জন্য সাহায্য করে। তো দেখো একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে, দিস ইজ দ্য অ্যাক্রোজোম, যেটা দেখতে পাচ্ছ একটা টুপির মতন দেখো ক্যাপ তৈরি করেছে লাল কালারে, দিস ইজ দ্য অ্যাক্রোজোম। এইটা দেখতে পাচ্ছ যে নিউক্লিয়াস, দিস ইজ দ্য সেন্ট্রোজোম যেটা নেক তৈরি হচ্ছে, উপরে এই অংশটাকে বলা হচ্ছে হেড। তারপর দেখতে বডি বা মিড পিস বলা হচ্ছে যেখানে মাইটোকন্ড্রিয়া থাকছে। তারপর দেখতে পাচ্ছ এই জায়গা থেকে এতটা হচ্ছে তোমার টেল বা পুচ্ছ। চল দেখো নেক্সট। এবার বলছে যে আলট্রাস্ট্রাকচার অফ ওভাম, ঠিক আছে? যেমন তোমরা স্পার্মের দেখলে ঠিক কিভাবে এখানে ওভামের দেখতে হবে। তো দেখতে পাচ্ছ যে ওভামের গঠনে আমরা কি দেখতে পাচ্ছি এখানে না আকার এবং গঠন হচ্ছে দেখো গোলাকার এবং বৃহৎ হয়, প্রায় হচ্ছে তোমার 100 মাইক্রোমিটার। নন মোটাইল হবে, মুভ করতে পারে না কারণ কোনো ফ্লাজেলা বা পিলি বা সিলিয়া কিছু থাকে না। আচ্ছা এবার দেখো এখানে বাইরের দিক থেকে ভেতরের দিকে, ঠিক আছে? বাইরের দিক থেকে ভেতরের দিকে যদি আমরা দেখি সবচেয়ে বাইরে থাকবে কে, তাই না? সবচেয়ে বাইরে থাকবে কে? করোনা রেডিয়েটা। কি করে মনে রাখবে? করোনা যে ডিজিজটা এসেছিল না কোভিড-19 করোনা ভাইরাস, সেটা কি আমাদের দেশে তৈরি হয়েছিল না বাইরে থেকে এসেছিল? করোনা ভাইরাসটা কি আমাদের দেশে তৈরি হয়েছিল না বাইরে থেকে এসেছিল? বাইরে থেকে এসেছিল। তাহলে সেখান থেকে মনে রাখবে এই যে ডিম্বাণুর যে করোনা রেডিয়েটা, করোনা মানে বাইরে এসে মানে সোজা ভাইরাস, ঠিক আছে? এইভাবে মনে রাখবে। যদি বাইরে থেকে এসে তাহলে করোনা রেডিয়েটা আছে তোমার ভাইরাস, বুঝতে পারলে? বাইরে থেকে এসে মানে ভাইরাস, তাহলে করোনা রেডিয়েটা আছে ভাইরাস। এখানে বলছে গ্রানুলোসা কোষের স্তর থাকবে এবং ওভুলেশনের পরেও এটা রয়ে যায়। আচ্ছা জোনা পেলুসিটা যেটা দেখো এটা কি বলছে যে গ্লাইকোপ্রোটিন দ্বারা তৈরি হয়, স্পার্ম বাইন্ডিং এবং ফার্টিলাইজেশনে সাহায্য করে, মানে তার পরের লেয়ার, ঠিক আছে? করোনা রেডিয়েটা দেখতে পাচ্ছ যে দিস ইজ দা করোনা রেডিয়েটা। তারপরে দেখতে পাচ্ছ যে লেয়ারটা দেখতে পাচ্ছ এই যে হালকা ইয়েলোইশ কালার, দিস ইজ দা জোনা পেলুসিটা, তাই না? তাহলে এই যে দেখতে পাচ্ছ এরকম ডিমের যে বাইরের মতন অংশগুলো, দিস ইজ দা করোনা রেডিয়েটা যদি বাইরে থাকে। আর তারপর থাকে জোনা পেলুসিটা। তারপরে দেখতে পাচ্ছ একটা লেয়ার যেটাকে আমরা বলছি কি ভাইটালাইন মেমব্রেন, হ্যাঁ? তারপরে হচ্ছে কি তোমার এই ভাইটালাইন মেমব্রেন আর জোনা পেলুসিটার মাঝখানে পেরিভাইটালাইন স্পেস থাকে। দেন কি থাকছে দেখো সাইটোপ্লাজম, এবং এদের এই যে তোমার সেকেন্ডারি সাইডে সাইটোপ্লাজমকে উপ্লাজম বলা হয়। এখানে বলছে ইয়ক, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজম রেটিকুলাম, কোর্টিক্যাল গ্রানুলস ইত্যাদি থাকে। আর সবচেয়ে লাস্টে থাকবে কি তোমার হচ্ছে কি ফিমেল প্রো নিউক্লিয়াস, ঠিক আছে? হ্যাপ্লয়েড ডিএনএ আমরা দেখতে পাবো।
ছিল। তাহলে কি হলো, বাইরের দিক থেকে করোনা রেডিয়েটা, জোনা পেলুসিডা, পেরিভাইটালাইন স্পেস, পেরিভাইটালাইন মেমব্রেন, প্লাজম, তারপর হচ্ছে নিউক্লিয়াস। চলো এবার দেখো, এবার আমরা দেখবো যে মরফোজেনেটিক মুভমেন্ট। ঠিক আছে, মরফোজেনেটিক মুভমেন্ট মানে কি? তোমরা সবাই জানো যে যখন হচ্ছে কি তোমার এই স্পার্ম, ঠিক আছে, এই স্পার্ম আর হচ্ছে কি এটা ওভাম, ঠিক আছে, ওভাম যখন ফার্টিলাইজড হয় তখন কি হয়, 2n জাইগোট তৈরি করে, জাইগোট। তো এই জাইগোটের যেটা তৈরি হয়, সেই জাইগোট হচ্ছে কি করে না পরবর্তীকালে ক্লিভেজ করে, ক্লিভেজ, ক্লিভেজের মাধ্যমে তোমরা জানো মরুলা, ব্লাস্টুলা, গেস্টুলা, তারপর হচ্ছে জার্মিনাল এপিথেলিয়া, মানে জার্মিনাল লেয়ার তৈরি হবে, যেটাকে আমরা বলি অ্যাক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, দিয়ে তারপরে হচ্ছে সেখানে অর্গানোজেনেসিস হবে। তো সেই দেখো এই যে এমব্রায়োজেনেসিসে বলছে যে কি বলছে না, কোষগুলির তাদের নিজস্ব স্থান পরিবর্তন করে বিভিন্ন অঙ্গ বা কলা যে গঠন করছে, সেই প্রক্রিয়াটাকে বা সেই বিধিটাকে, সেটাকে আমরা কি বলছি না, তোমার হচ্ছে এমব্রায়োজেনেসিস বা মরফোজেনেটিক মুভমেন্ট। তাহলে মরফোজেনেটিক মুভমেন্টটা বুঝতে পেরেছো, যে হচ্ছে কি যখন হচ্ছে কি এই যে জাইগোট ফর্মেশনের পরে যখন ক্লিভেজ হচ্ছে, তখন কোষগুলো তাদের পজিশনটাকে চেঞ্জ করছে, দিয়ে বিভিন্ন অঙ্গ বা কলা তারা গঠন করছে। এইটাকে আমরা কি বলছি না, এগুলোকে আমরা বলছি মরফোজেনেটিক মুভমেন্ট। তো দেখো এটি কখন দেখা যায় না, মনে রাখবে এটা গেস্টুলেশনের সময়, মানে মরুলা, ব্লাস্টুলা, গেস্টুলা যখন হয়ে যায়, প্রথমে মরুলা, তারপর ব্লাস্টুলা, তারপর গেস্টুলা, তো নাকি মরুলা, ব্লাস্টুলা, গেস্টুলা। তো সেই গেস্টুলার সময় কি হয় না, এই মরফোজেনেটিক মুভমেন্টটা আমরা দেখতে পাই। ঠিক আছে, মরফোজেনেটিক মুভমেন্টটা আমরা দেখতে পাই। তো দেখো তোমাদেরকে বলছিলাম না গিলবার্টের কথা, গিলবার্ট যারা পড়েছো তাদের ক্ষেত্রে সুবিধা। তো এই গাছগুলোর এই যে মরফোজেনেটিক মুভমেন্ট টাইপ সি, একটা এপিবলি, একটা ইনভলিউশন, ইনভাজিনেশন, ইনগ্রেশন, তারপর হচ্ছে তোমার কি হবে ডিএমিনেশন। ঠিক আছে, ভালো করে ছবির সময় দেখে না, ভালো করে ছবির সময় দেখে না। তাহলে এটা কখন করছে মরুলা, ব্লাস্টুলা এবং গেস্টুলার সময়, তাই না? এই দেখতে পাচ্ছ এখানে লিখে দিয়েছি আমি, গেস্টুলার সময় ঘটে থাকে। তাহলে মরুলা, ব্লাস্টুলা, গেস্টুলা। তো গেস্টুলার সময় যখন ঘটছে তখন দেখো প্রথমে যেটা হচ্ছে 1 নম্বরে ইনভাজিনেশন। ইন মানে হচ্ছে ভেতরের দিকে, তাই না? ইন মানে কি গো, ইন মানে হচ্ছে ভাজিনেশন, মানে ইন মানে ভেতরের দিকে। দেখতে পাচ্ছ এই যে লেয়ারটা দেখো ভিতরের দিকে ঢুকছে, ভেতরের দিকে ঢুকছে, দেখো তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। তাহলে দিস ইজ দ্য ইনভাজিনেশন। তাহলে এটা চেঞ্জ করে নি, ভালো বুঝতে পারি। তাহলে এটা ভিতরের দিকে ঢুকছে, ইনভাজিনেশন। তো এটা বলছে দেখো ইনভাজিনেশন বলছে ইনফোল্ডিং অফ দ্য সেল সিট ইনটু দ্য এমব্রায়ো, তাই না? এই যে ইনফোল্ডিং করছে দেখো সেল সিটটা ভিতরের দিকে, দিস ইজ নন অ্যাজ দ্য ইনভাজিনেশন। ইনভলিউশনের ক্ষেত্রে কি হয় না, দেখো বলছে ইন্টার্নিং দ্য সেল সিট ওভার দ্য বেসাল সারফেস অফ এন আউটার লেয়ার। দেখতে পাচ্ছ দিস ইজ দ্য আউটার লেয়ার, সেই লেয়ারের উপরে আরেকটা লেয়ার তৈরি হচ্ছে। ঠিক আছে, মানে আউটার লেয়ারের উপরে আরেকটা লেয়ার দেখো ফর্মেশন করছে, আরেকটা লেয়ার এইভাবে ফর্মেশন করছে। তো বলছে একটার উপর আরেকটা হচ্ছে কি তোমার কি করছে, চেপে যাচ্ছে, একটার উপরে আরেকটা জিনিস চেপে যাচ্ছে। ঠিক আছে, একটার পরে আরেকটা জিনিস চেপে যাচ্ছে। দেখো একটা লেয়ারের ছিল আরেকটা লেয়ার চেপে যাচ্ছে, দিস ইজ ফর দ্য ইনভলিউশন। ইনভলিউশনের মানে কি, একটার উপর আরেকটা চেপে যাবে। ঠিক আছে, একটা লেয়ার ছিল তারপর আরেকটা লেয়ার চেপে যাচ্ছে। দেন কি হচ্ছে দেখো, দেন আমরা কি দেখতে পাচ্ছি, ইনগ্রেশন। ইনগ্রেশনের ক্ষেত্রে কি হয় মনে রাখবে, ইন্ডিভিজুয়াল সেল লেয়ার গুলো দেখো ভেতর দিকে ঢুকে যাচ্ছে, ইন্ডিভিজুয়াল সেলগুলো ভিতর দিকে। বলছে মাইগ্রেশন অফ দা ইন্ডিভিজুয়াল সেল ইনটু দা এমব্রায়ো। তাহলে ইন্ডিভিজুয়াল সেল যদি থাকে মনে রাখবে ইনগ্রেশন, ইন্ডিভিজুয়াল সেল থাকে যদি থাকে তাহলে বলবে যে ইনগ্রেশন। আচ্ছা, তারপরে ডিএমিনেশন। ডিএমিনেশন মানে কি না, স্প্লিটিং অর মাইগ্রেশন অফ ওয়ান সিট ইনটু দা টু সিট। ঠিক আছে, ওয়ান সিট থেকে দুটো সিট হচ্ছে কি হচ্ছে, তাই না? তো সেটাই এখানে দেখো বলা হয়েছে। ঠিক আছে, সেটাই এখানে বলা হয়েছে, ভালো করে দেখো। তো বলছে দেখো যে এপিবলির ক্ষেত্রে বলছে যে বহিঃস্তর কোষগুলি বিস্তার লাভ করে ভেতরের কোষগুলোকে আবৃত করে, এটা এমফিবিয়ান ভ্যাসকুলাতে আমরা অ্যাকুরামে বিস্তার দেখতে পাই। ইনভলিউশন ক্ষেত্রে বলছে কি না, একটি কোষস্তর ভেতরের দিকে গড়িয়ে প্রবেশ করে, অন্যটি স্তরটি অভ্যন্তরের দিকে প্রবেশ করে। যেমন এমফিবিয়ানসের ক্ষেত্রে ডোর্সাল লিগো গাস্ট্রোপোর, মেসোডার্মের কোষের হচ্ছে কি ইনভলিউশন। ইনভাজিনেশন বলছে দেখো কোন স্তরের একটি অংশ ভেতরের দিকে ভাঁজ হয়ে ঢুকে যায়। ইনগ্রেশনে বলছে দেখো কিছু কোষ নিজ নিজ অবস্থান থেকে আলাদা হয়ে অভ্যন্তরে চলে যায়, ইন্ডিভিজুয়াল সেলগুলো। আর ডিএমিনেশন বলছে একটি কোষস্তর বিভক্ত হয়ে দুটি কোষস্তর তৈরি করলে তখন তাকে আমরা বলি ডি, তারপর হচ্ছে কি লেমিনেশন, ডিলেমিনেশন। ঠিক আছে, দেখো এবার ভালো করে শুনো। এবার হচ্ছে ফেড ম্যাপ। ফেড ম্যাপ কি জিনিসটা কি না, ফেড ম্যাপ হচ্ছে কি যে ব্লাস্টুলা বা গেস্টুলা পর্যায়ে কোষসমূহের পরবর্তী পর্যায়ে কোনো অঙ্গ বা টিস্যুতে পরিবর্তন হবে সেটা আমরা বুঝতে পারি। ঠিক আছে, তাহলে কি বললাম, যখন হচ্ছে কি তোমার ব্লাস্টুলা বা গেস্টুলা পর্যায়ে, ঠিক আছে, কোষসমূহের পরবর্তী পর্যায়ে কোন অঙ্গ তৈরি করবে, ঠিক আছে, কোষসমূহ থেকে বা সেল থেকে কোন টিস্যু তৈরি হবে, ঠিক আছে, বা কোন অর্গান তৈরি হবে, সেটা যে ডিটারমাইন হচ্ছে সেটা হচ্ছে কার দ্বারা, ফেড ম্যাপের দ্বারা। কেমন, ফেড ম্যাপের দ্বারা। তো বলছে দেখো ভবিষ্যতে কোন কোষ কোন মানে কি গঠন করবে সেটাই হচ্ছে কি তোমার নির্ধারণ করে কি না ফেড ম্যাপ। কোনটা থেকে কি হবে সেটাই নির্ধারণ করবে কি না এই ফেড ম্যাপ। তো দেখো ফেড ম্যাপের গুরুত্ব তাহলে কি না, জার্ম লেয়ার গঠন করবে, তাদের অঙ্গ বিকাশে সাহায্য করবে। তারপর দেখতে পাচ্ছ যে ট্রান্সপ্লান্টেশন ও মার্কিং এক্সপেরিমেন্টে সাহায্য করে। এমব্রায়োলজিক্যাল কোনো ডিফেক্ট বা তাদের অরিজিন আমাদেরকে জানতে সাহায্য করে।
দেখতে পাচ্ছ যে এখানে জেব্রা ফিশ, ফ্রগ,